দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর সকল আগ্রাসী কর্মকাণ্ডের সর্বোচ্চ মদদ দেয়ায় বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন ধরে দফায় দফায় দেশটিকে সম্মুখীন হতে হচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের হামলার। এবার ইংরেজি নববর্ষের প্রথম দিনই হুথি বিদ্রোহীরা মার্কিন MQ-9 রিপার মডেলের একটি অত্যাধুনিক এবং ব্যয়বহুল ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের মারি প্রদেশের আকাশসীমায় নজরদারি ও প্রতিশোধমূলক কার্যক্রম পরিচালনার সময় প্রায় $3 কোটি মূল্যের এই মার্কিনী ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে আনসারুল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীটি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার এক টেলিভিশন বিবৃতিতে এই ঘোষণা দেন। তিনি বলেন, আমেরিকার পাইলটবিহীন বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি দেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। এর আগে গত 28 ডিসেম্বর হুথি বাহিনী আল বায়দা প্রদেশে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। জানা গেছে, গাজা সমর্থনে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এ নিয়ে মোট 9টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। গত 72 ঘণ্টায় এই ধরনের 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে তারা। হুথি বিদ্রোহীরা আগের মতোই তাদের দাবির সপক্ষে কোনো ছবি বা ভিডিও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি, যদিও এই ধরনের ফুটেজ গোষ্ঠীটির টেলিভিশন চ্যানেলে পরবর্তীতে প্রচার করা হতে পারে। এর আগে US সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছিল, তারা সোমবার ও মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানা ও উপকূলীয় অঞ্চলে হুথি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে। সেন্টকম বলেছে, হামলার সময় মার্কিন কর্মীদের কোনো আঘাত বা সরঞ্জামের ক্ষতি হয়নি। তবে সেন্টকম বিবৃতিতে কোনো রিপার ড্রোন হারানোর তথ্য উল্লেখ করেনি। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অসংখ্য মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে থাকে। এর মধ্যে MQ-9 রিপার বহুল ব্যবহৃত। বড় আকৃতির এই ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহৃত হয়। এছাড়া এটি 16টি হেলফায়ার মিসাইল বহনে সক্ষম। 50,000 ফুট উচ্চতায় 27 ঘণ্টা ধরে একটানা ওড়ার সক্ষমতা রয়েছে এই ড্রোনের। দাম প্রায় $30 মিলিয়ন। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হুথিরা লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজের ওপর হামলা জোরদার করেছে। এছাড়া হুথিরা ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেও গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য তেল আবিবকে চাপ দিয়ে যাচ্ছে। ইরানের শাসক গোষ্ঠীর কাছে হিজবুল্লাহ কেবল একটি প্রক্সি বাহিনী নয়, বরং এটি একটি শক্তিশালী হাতিয়ার। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষা ও ইরানের আঞ্চলিক ক্ষমতাকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান প্রায় 4 দশক ধরে হিজবুল্লাহর প্রতি সমর্থন ও বিনিয়োগ করে এসেছে। এবার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের অভিন্ন শত্রু ও চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে তার সংগঠনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছে। বুধবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় একথা জানান তিনি। ওই ভিডিও বার্তায় অভিন্ন শত্রুর বিরুদ্ধে এই দুই শক্তির প্রতিরোধ অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেখ নাইম কাসেম বলেন, অভিন্ন শত্রু মোকাবিলার নীতি থেকেই গত 1 বছরেরও বেশি সময় ধরে গাজাবাসীর প্রতি হিজবুল্লাহ, ইয়েমেন ও ইরাক থেকে সমর্থন দেওয়া হয়েছে। জায়নবাদী ইসরায়েলকে অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করে হিজবুল্লাহ নেতা বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলকে ধ্বংস করে এর উপর আধিপত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে মার্কিন সরকার জায়নবাদী ইসরায়েলকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ইসরায়েলকে বন্য ও অপরাধী সরকার হিসেবে উল্লেখ করে নাইম কাসেম অভিযোগ করেন, আরেক অপরাধী মার্কিন সরকার মানবতার শত্রু ইসরায়েলকে সহযোগিতা করে চলেছে। এরপর তিনি ফিলিস্তিন ও গাজা উপত্যকার প্রতি সমর্থন জানাতে মুসলিম বিশ্বসহ বিবেকবান বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমরা গাজাবাসীকে সমর্থন জানিয়ে গর্ববোধ করছি এবং আমরা আমাদের পদক্ষেপের মাধ্যমে দখলদার ইসরায়েলের পাশাপাশি বিশ্বের অপশক্তিগুলোকে কোণঠাসা করে ফেলেছি। এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন দখল করে নেয়ার ইসরায়েলি চক্রান্ত রুখে দিয়েছেন বলে জানান শেখ কাসেম। তিনি বলেন, দখলদার সেনারা দক্ষিণ লেবানন সীমান্ত দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও হিজবুল্লাহর প্রতিরোধে তারা সফল হতে পারেনি।
উল্লেখ্য যে ইরান হিজবুল্লাহ সম্পর্ক বেশ পুরাতন। হিজবুল্লাহকে ইরান থেকে বছরে প্রায় ৮০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে অনুমান করা হয়। ইরানের বিপ্লবী গার্ডের অধীনে দক্ষিণ লেবাননের পুনর্গঠন এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো হিজবুল্লাহর মাধ্যমে বাস্তবায়িত হয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অনেক পরিকল্পনা ইরাক, ইয়েমেন ও ফিলিস্তিনে হিজবুল্লাহর মাধ্যমে পরিচালিত হয়। এ কারণে হিজবুল্লাহ ইরানের অন্যান্য প্রক্সি বাহিনী থেকে আলাদা ও আরও প্রভাবশালী। সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে ইরানের স্বার্থ রক্ষায় হিজবুল্লাহ ইরানি বিপ্লবী গার্ডের একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে। মৃত্যু এ জাগতিক সংসারে এক ধ্রুব সত্য। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ধর্মভেদে মৃতদেহ দাফনের ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে। যেমন ইসলাম ধর্ম অনুসারে মরদেহ কবর দেওয়া হয়, হিন্দু ধর্ম অনুযায়ী করা হয় দাহ। তবে আধুনিক প্রযুক্তির বদৌলতে মরদেহকে দাফন এবং চিরঞ্জীবী করার নতুন পদ্ধতি এবার দেখতে চলেছে বিশ্ব। মূলত মরদেহ কবরস্থ করার পর ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। আর্থ ফিউনারেল নামের একটি প্রতিষ্ঠান ঠিক এই কাজটি করার উদ্যোগ নিয়েছে, তবে একটি ধাতব যন্ত্রের সাহায্যে। প্রতিষ্ঠানটির সিইও টম হ্যারিস বলেছেন, আমরা একটি যন্ত্র আবিষ্কার করেছি যার ভেতরে রেখে মরদেহ মাটিতে পরিণত করা যায় খুব দ্রুত এবং প্রক্রিয়াটি শেষ হয় ঠিক সেভাবেই যেভাবে পৃথিবীর মাটি কোনো মরদেহকে মাটিতে পরিণত করে। টম হ্যারিস সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, আমরা যা করছি তা হল প্রাকৃতিক প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করা, মানব কম্পোস্টিং বা মরদেহ ধীরে ধীরে মাটিতে পরিণত করা জলবায়ু এবং পৃথিবীর জন্য বন্ধুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বিষয় হল মরদেহ দাহ করার তুলনায় অনেক কম কার্বন নিঃসরণ করে এই প্রক্রিয়া এবং এক্ষেত্রে ঐতিহ্যগতভাবে মরদেহ কবরস্থ করার সময় বিভিন্ন রাসায়নিকের ব্যবহারও করা হয় না। টম জানান, এই যন্ত্রের সাহায্যে মরদেহ মাটিতে পরিণত করতে আশ্চর্যজনকভাবে খুব কম সময় লাগে। প্রথমে মরদেহটিকে একটি বায়োডিগ্রেডেবল কাফনে মোড়ানো হয় এবং লম্বা ধাতব ক্যাপসুলের মতো এই যন্ত্রে রাখা হয়। মরদেহটির সঙ্গে দেওয়া হয় কাঠের খণ্ড, গাছের শিকড়ের পাশে থাকা ভেজা খড়, পাতা এবং বনফুল। যখন মরদেহটি মাটিতে পরিণত হওয়া শুরু করে তখন এটি নাইট্রোজেন নিঃসরণ করে। অপরদিকে কাঠ, গাছের শিকড় এগুলো থেকে বের হয় কার্বন। ক্যাপসুলটির ভেতরে একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা হয়, যে তাপমাত্রা জীবাণুগুলোর জন্য একটি সঠিক পরিবেশ তৈরি করে এবং দ্রুত সময়ে মৃত শরীরকে মাটিতে পরিণত করে ফেলে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে ৪৫ দিন। এরপর মরদেহ থেকে প্রায় ৩০০ পাউন্ড মাটি তৈরি হয় বলে জানান টম হ্যারিস। পরিবারের সদস্যরা যতটুকু খুশি ততটুকু মাটি নিতে পারেন। বাকিটা মাটি ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ স্থলে পাঠিয়ে দেওয়া হয়। আর্থ ফিউনারেল এর সিইও টম হ্যারিস আন্তঃষ্টিক্রিয়া প্রতিষ্ঠানে বহু বছর কাজ করেছেন, তবে নিজের মৃত্যুর চিন্তা থেকে তিনি মরদেহকে মাটিতে পরিণত করার বিষয়টি উদ্ভাবন করেন। হ্যারিস বলেন, আমি আমার মৃত্যুর পর মরদেহ পুড়িয়ে ফেলা বা কবরস্থ করার পক্ষে নই। তিনি জানান, গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি জনপ্রিয় পন্থা হল মরদেহ দাহ করা। উত্তর আমেরিকার ক্রিমেশন অ্যাসোসিয়েশন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৬০% মানুষকে দাহ করা হয়, কারণ কবরস্থ করার চেয়ে এটি বেশি সাশ্রয়ী। কিন্তু মরদেহ দাহ করে এটি পরিবেশের ক্ষতি করে। অপরদিকে কবরস্থ করলে ফর্মালডিহাইড সহ বিভিন্ন রাসায়নিক এবং অন্যান্য রাসায়নিক তরল ব্যবহার করা হয়, এটি পরিবেশের জন্য ক্ষতিকর। তবে এই ধাতব যন্ত্রটি ব্যবহার করে মরদেহকে মাটিতে পরিণত করা হলে এ সকল ক্ষতির কোনো সম্ভাবনাই থাকে না। এই পদ্ধতি অবলম্বন করে মার্কিনী এক পরিবার তাদের ছেলে মাইলসের দেহ মাটিতে পরিণত করেছেন। মাইলসের মরদেহ থেকে তৈরি করা মাটি রাখা হয়েছে তার মায়ের বাড়ির বাগানে। বেশিরভাগ মাটি রাখা হয়েছে মাইলসের প্রিয় হ্যাম্প চেয়ারটির পাশে এবং সেখানে লাগানো হয়েছে গোলাপ গাছ। মাইলসের মা মাক্কেনহোফট বলেন, যতবারই গোলাপ ফুলটির কুঁড়ি বের হয় তখনই আমি এটি বেশ আগ্রহ নিয়ে দেখি। এটি আমার জন্য একটি উপহার। তার কাছে মনে হয় তার ছেলে এখনও তাদের মাঝেই উপস্থিত আছে। জানা গেছে মাইলসের কিছু মাটি চলে গেছে ইন্দোনেশিয়া, পর্তুগাল এবং টাস্কানি পর্যন্ত। সেখানে রোপণ করা হয়েছে গাছ। মাইলস একজন নৃত্যশিল্পী ছিলেন।